ফিলিস্তিনি মানুষকে সমর্থন জানানোর জন্য হাজারো মানুষ মার্চ করে। ওই সময় তাদের কাছাকাছি ইসরায়েল স্ট্রাইক করে। BGM-109 টমাহক আমেরিকান মিসাইল, এই মিসাইলটি ইরানে একটি গার্লস স্কুলে হামলায় ব্যবহৃত হয়, যেখানে 175 জন মারা যায়, যাদের বেশিরভাগের বয়স 7 থেকে 12 বছর। টমাহক মিসাইল কি ইরানের কাছে আছে? ইরান বানায়? এই সাবসনিক মিসাইল শুধু আমেরিকা, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের নেভির কাছে আছে। এই মিসাইল দিয়ে ইরান কোত্থেকে হামলা চালাইবো? ট্রাম্পকে যখন মিডিয়া জিজ্ঞেস করছে, তখন ট্রাম্পের জবাব ছিল ইরান নিজেই হামলা করছে। Why are we at war with Iran? Israel made us do it. That Bibi decided on this timeline. Netanyahu decided he wanted to attack, and he convinced Trump to join him. ট্রাম্পের দাবি অনুযায়ী ইরানে ডেমোক্রেসি নাই। এখন যে নির্বিচারে মানুষগুলো মারতেছে, এটা কোন গণতন্ত্র? তো যে দরদগুলা দেখাইছিল, ওইগুলা ছিল তেলের দরদ, তেলের জন্য। আর এখান থেকে ইসরায়েল কি চায়? ইসরায়েল পুরা মধ্যপ্রাচ্যের মধ্যে একা নাম্বার 1 শক্তি থাকতে চায়। সে তার আশেপাশে যত দেশ আছে সেগুলোকে ব্যর্থ করতে চায়, এগুলোকে দুর্বল করতে চায়, যেন সে আঞ্চলিক সুপার পাওয়ার হইতে পারে। তার আশেপাশে ইরান ছাড়া তো শক্তিশালী কেউ নাই। বাকি যারা আছে তারা তো আমেরিকার কোথায় আর ইসরায়েলের কোথায় ওঠে আর বসে। যুদ্ধে শিশুদেরকে হামলার কোনো সুযোগ নেই, সিভিলিয়ানদের হামলার কোনো সুযোগ নেই। ইসরায়েল গাজায় যে গণহত্যা চালাইছে, সেটা এখন ইরানের সাথে করতে চাইতেছে, লেবাননের সাথে সেটা হইতেছে। লেবাননে বেআইনিভাবে হোয়াইট ফসফরাস ইউজ করা হচ্ছে, এটা খুবই মারাত্মক ঝুঁকিপূর্ণ। এটা স্কিন পুরাইয়া দেয়, অক্সিজেনের সংস্পর্শে আসার সাথে সাথে এটা জ্বলে ওঠে। লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত, হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। আজকে গাজায় ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত শেল্টারে ইসরায়েলি স্ট্রাইক হয়। ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনি, এখন পর্যন্ত সে 2টি হামলা থেকে জানে বেঁচে গেছে। ইউএস ইন্টেলের তথ্য অনুযায়ী ইরানের বর্তমান যে রেজিম, সেটা কলাপস করবে না। ইরানের লিডারশিপ স্টেবল আছে। IRGCর অসংখ্য শীর্ষ কমান্ডার, কয়েক হাজার সিভিলিয়ান শহীদ হয়েছেন। হরমুজ প্রণালী বিশ্ব অর্থনীতির চক পয়েন্ট। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন 20 থেকে 25 মিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল সাপ্লাই হয়, LNG সাপ্লাই হয়। সারা বিশ্ব এর প্রভাব এখন টের পাইতেছে। এই হরমুজ প্রণালী দিয়ে যে LNG ও ক্রুড অয়েল সাপ্লাই হয়, আর সর্ববৃহৎ কনজিউমার 2টা দেশ, চীন ও ইন্ডিয়া। চীন তো ইরান থেকে তেল পাচ্ছে, ইন্ডিয়া এখন প্যানিকে আছে। ইন্ডিয়ার সরকার এখন ইরানের সাথে কথা বলার চেষ্টা করতেছে, হরমুজ প্রণালী দিয়ে সেফলি তারা তেল নিতে পারে। ইন্ডিয়ার সরকার এখন ব্যবস্থা নিচ্ছে যেন তারা এই সংকট কাটায় উঠতে পারে। এই জ্বালানির সমস্যা আস্তে আস্তে তীব্র আকার ধারণ করবে যদি এই যুদ্ধ না থামে। যুদ্ধ থেমে গেলেও সবকিছু নর্মাল হতে কয়েক মাস সময় লেগে যাবে। যে ইনফ্রাস্ট্রাকচার গুলো ক্ষতি হয়েছে, সেগুলো তো ঠিক করতে হবে। সে ভাবছে এটা ভেনেজুয়েলা, এটা ভেনেজুয়েলা না, এটা লিবিয়া না, এটা ইরাক না, এটা সিরিয়া না, এটা ইরান। সে এই জিনিসটা এখন টের পাইতেছে। সে এখন চেষ্টা করতেছে সিজফায়ার করার জন্য। ইরান তো এত সহজে সিজফায়ার করবে না। এখন তাদের অস্ত্র ফুরায় আসতেছে, এখন সিজফায়ার করবে, আবার অস্ত্র তৈরি করে আবার এসে আক্রমণ করবে। ইরান তো এটা হইতে দিব না। ইরান চায় এর একটা সুষ্ঠু সমাধান, যেন ভবিষ্যতে তাদের উপর কোনো আক্রমণ না হয়। এবং এই যুদ্ধে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, এর ভর্তুকি আমেরিকাকে দিতে হবে। ট্রাম্প এখন সিজফায়ার করার চেষ্টা করতেছে। ইরান কয়েকটা শর্ত জুড়ে দিছে, যদি সিজফায়ার করতে চায় তাহলে লিখিত দিতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই নিশ্চয়তা দিতে হবে ভবিষ্যতে কোনো হামলা হবে না ইরানের, এবং তাদের শান্তিপূর্ণ নিউক্লিয়ার অ্যাক্টিভিটি তারা চালিয়ে যেতে পারবে। এই যুদ্ধে ইরানের যত ক্ষয়ক্ষতি হয়েছে, আমেরিকাকে সেটা ভর্তুকি দিতে হবে। ট্রাম্প চাইতেছে সিজফায়ার করার জন্য, কিন্তু মিডিয়ার সামনে বলতেছে যে আমরা যুদ্ধে আমরা জিততেছি, আমরা তাদের নেভি ধ্বংস করে দিছি, আমরা তাদের মিসাইল সিস্টেম ধ্বংস করে দিছি, তাদের হামলা করার ক্ষমতা 90% কমে গেছে। ঐতিহাসিকভাবে ইন্ডিয়া ফিলিস্তিনের মানুষের পাশে ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে মোদী সরকার প্রো ইসরায়েলি হয়ে উঠছে। সুপ্রিম লিডার মোস্তফা খামেনি দেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে যে স্টেটমেন্ট দিয়েছেন, সেখানে তিনি উল্লেখ করছেন তিনি হয়তো বেঁচে থাকবেন না, তাকে হয়তো হত্যা করা হতে পারে, কিন্তু ইরান কখনোই হার মানবে না, ইরান কখনোই মাথা নত করবে না, ইরান যুদ্ধ চালিয়ে যাবে। এমন বীরের জাতিকে কি হারাইতে পারে? এই ইরান অটোমানের সাথে যুদ্ধ করছে, এই ইরান ভেনেজুয়েলা না। এত স্যাংশনের পরেও ইরান টিকে আছে। অ্যাপস্টিন ফাইল নিয়ে ট্রাম্প অনেক বেকায়দায় আছে। এই অ্যাপস্টিন ফাইলে ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আছে। এই অ্যাপস্টিন ফাইলের জন্য ট্রাম্পের মানিজ্যত শেষ। নিজের মানিজ্যত বাঁচানোর জন্য ট্রাম্প এই যুদ্ধ শুরু করছে। আমেরিকাতে ট্রাম্প অনেক চাপে আছে। ট্রাম্প নিজের ক্যারিয়ার বাঁচানোর জন্য ইরানের যুদ্ধ চালিয়ে গেছে। আর এখানে সবচেয়ে বেশি লাভবান ইসরায়েল। ইসরায়েল চায় মধ্যপ্রাচ্যের সবগুলো দেশ যুদ্ধে জড়ায় পড়ুক।
তাহলে এখানে লাভ কার? ইসরায়েলের। হি উইল বি দ্য বিগ বয়। ইরানের মিসাইল হামলার ভিডিও ধারণ করার কারণে ইউকের একজন টুরিস্টকে অ্যারেস্ট করা হয়েছে দুবাইয়ে। এগুলা করা থেকে সবাই বিরত থাকবেন। আমেরিকায় যে ইরানের গার্লস স্কুলে হামলা করছিল এটা অলরেডি প্রমাণ হয়ে গেছে। মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকান ঘাঁটিগুলা বন্ধ না করা হলে ইরানের হামলা অব্যাহত থাকবে। ইরানের হরমুজ প্রণালী ক্লোজ ঘোষণার পর 5টি তেলবাহী ট্যাঙ্কার পাস হওয়ার চেষ্টা করে। হামলায় সেগুলোতে আগুন ধরে যায়। ট্রাম্প প্রায় 5,000 নৌবাহিনীর সদস্য মিডল ইস্টে মোতায়েন করতেছে হরমুজ প্রণালী রিওপেন করার জন্য। ইরানিয়ান অথরিটি তো তাদের জন্য অপেক্ষা করতেছে, তাদেরকে বস্তাবন্দি করে পাঠাবে। ফ্রান্স এবং ইটালি ইরানের সাথে কথা বলতেছে হরমুজ প্রণালী দিয়ে তাদের জাহাজগুলোকে নিরাপদে আসতে দেওয়ার জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউএন তৈরি হয়, ইউএন সিকিউরিটি কাউন্সিল, সারা পৃথিবীতে পিস মেনটেন করার জন্য। বর্তমানে ইউএন সিকিউরিটি কাউন্সিল দর্শকের ভূমিকায়। গাজায় গণহত্যা চলতেছে, লেবাননে চলতেছে, এখন ইরানের উপরে চলতেছে। তারা শুধু বিবৃতি দিয়েই শেষ, কন্ডেম করেই শেষ। যে হামলাটা ইসরায়েল আমেরিকা ইরানের উপরে করছে, সেই হামলাটা যদি ইরান ইসরায়েলের উপরে বা আমেরিকার উপরে করতো, তখন ইরানের 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যেত। ইসরায়েলি ডিফেন্স মিনিস্টার থ্রেট দিয়ে রাখছে, ইরানে হামলা চলবে, ডে আফটার ডে, টার্গেট আফটার টার্গেট। ইউএস ইসরায়েল কম্বাইন্ড বম্বার্ডমেন্ট ইরানের উপরে চলবে। লেবানিজ বাস্তুচ্যুতদের উপরে ইসরায়েলি ডাবল ট্যাপ হামলা, সেখানে 8 জন নিহত। বেইরুত সমুদ্র তীরে আশ্রয় নিয়েছে, সেখানেও তাদের উপরে নির্মম হামলা করা হয়। কোথায় আন্তর্জাতিক সংস্থা, কোথায় ইউএন? ইউকেতে অ্যাক্টিভিস্টরা ইউকে বেসড কোম্পানির সামনে প্রটেস্ট করতেছে। ইরান যুদ্ধে ওই কোম্পানি যেন তাদের সাপোর্ট উইথড্র করে নেয়। লেবাননে ইসরায়েলি হামলায় 7,60,000 মানুষ বাস্তুচ্যুত, প্রায় 2 লাখ শিশু বাস্তুচ্যুত। আজকে কোথায় মানবতা? আমেরিকা পশ্চিমা বিশ্ব মানবতার কথা বলে, ডেমোক্রেসির কথা বলে বোম্বার্ডমেন্ট ক্যাম্পেইন চালাইতেছে, কার্পেট বম্বিং করতেছে, গণহত্যা করতেছে, মানুষ মারতেছে নির্বিচারে। তারা যদি এতই ডেমোক্রেসি পছন্দ করে, উত্তর কোরিয়ায় যাক, কিম জং উন তো ওয়েট করতেছে তাদের জন্য। ডেমোক্রেসি আনুক, উত্তর কোরিয়াতে তো ডেমোক্রেসি নাই, ওই সেখানে কেন যায় না? মিসাইল নিয়ে তো ওয়েট করতেছে, সেখানে যাক, ডেমোক্রেসি নিয়ে আসুক। তারা কোথায় ডেমোক্রেসির গন্ধ পায়? যেখানে তেল আছে, তেল সমৃদ্ধ দেশগুলোতে তাদের যত ইন্টারেস্ট ডেমোক্রেসির নামে ওই দেশের শক্তিশালী সরকারদেরকে কলাপস করে একটা পুতুল সরকার বসানো। তারপরে তাদের দেশের প্রাকৃতিক যে সম্পদগুলো আছে, তেল, গ্যাস, মিনারেলস, সেগুলা এক্সটর্শন, লুটপাট, এটাই তাদের ডেমোক্রেসি। আর সেগুলা করার জন্য যত মানুষ মারার প্রয়োজন তারা মারবে ডেমোক্রেসির নামে। প্রটেস্টের সময় ট্রাম্প বলছিল হেল্প ইজ অন দ্য ওয়ে, মানুষ মারার হেল্প। ইরাকে ডেমোক্রেসি আনতে পারছে? লুটপাট করছে, এখনো করতেছে। লিবিয়ায় গাদ্দাফি ভালো না, ডেমোক্রেসি আনবে, ঠিক আছে। কোথায় লিবিয়াতে ডেমোক্রেসি? সিরিয়ায় কোথায় ডেমোক্রেসি? সিরিয়ায় মানবাধিকারের নামে বাহানা, মানে পুতুল সরকারটা ইনস্টল করা প্রয়োজন লুটপাট করার জন্য। যেভাবে নাচাবে সেভাবে নাচবে। ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরো যখন ট্রাম্পের কথা মানতে অস্বীকৃতি জানায়, তাকে ক্যাপচার করা হয় একটা স্বাধীন দেশের রাষ্ট্রপ্রধানকে। তারপর সেখানে একটা পুতুল সরকার ইনস্টল করা হয়। এখন ভেনেজুয়েলার যত ন্যাচারাল রিসোর্সেস আছে, তেল আছে, সবগুলো এখন আমেরিকান কোম্পানির দখলে। এটাই তাদের ডেমোক্রেসি। ইউএন সিকিউরিটি কাউন্সিল ডিমান্ডস ইরানিয়ান অ্যাটাক বন্ধ করার জন্য প্রতিবেশী আরব দেশগুলোর উপরে। আরব দেশগুলা আমরা অনেক সম্মান করি, অনেক পবিত্র মনে করি। যখন ইসরায়েল আর আমেরিকা মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকান ঘাঁটিগুলা ব্যবহার করে ইরানের উপরে হামলা করে, তখন মধ্যপ্রাচ্যের এই ইরানের চারপাশে থাকা আরব প্রতিবেশীগুলা এই হামলার নিন্দা কিন্তু জানায় নাই। এখন ইরান হামলার শিকার হয়েছে, ইরান কেন পাল্টা হামলা করলো সেটার নিন্দা করতেছে। প্রায় 3,400টি স্থানে 6,000-এরও বেশি বিমান হামলা চালাইছে। ইরান যুদ্ধে তেলের দাম বৃদ্ধির কারণে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বাংলাদেশ ইউনিভার্সিটি বন্ধ করছে। ক্রাইসিস কতটা বাড়তেছে। এখন কথা হচ্ছে ইরান যুদ্ধের সাথে বাংলাদেশের সম্পর্ক কি? এখানে বাংলাদেশের কি শিখার আছে? বাংলাদেশে একটি এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট আছে, যে সেন্টিমেন্ট বিক্রি করে মানুষ রাতারাতি নেতা হতে পারে। শুধু ইন্ডিয়ার বিরুদ্ধে বিশাল বিশাল ভাষণ দিলেই হয়। বাংলাদেশের সাধারণ মানুষ ইন্ডিয়ার বিরুদ্ধে না, বাংলাদেশের মানুষ ইন্ডিয়াপন্থী না, বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশপন্থী। তারা ইন্ডিয়ার সাথে একটি ব্যালেন্সড রিলেশন চায়, শুধু ইন্ডিয়া না, প্রতিবেশী সকল দেশের সাথে, সব দেশের সাথে। বাংলাদেশে যে নেতারা এই গরম গরম ভাষণ দিয়া যে ইন্ডিয়ারে রাগাইতেছে, ইন্ডিয়া যদি বাংলাদেশে পাল্টা হামলা করে
বাংলাদেশের কাছে কি আছে? অফেন্স তো বাদই দিলাম, ডিফেন্স পারবেন, সামলাইতে পারবেন? আপনারা কি আহ, যারা গরম গরম ভাষণ দেয় এগুলা না করে বাংলাদেশের অস্ত্র ভান্ডার সমৃদ্ধিতে মনোযোগ দেন। বাংলাদেশের মানুষ কোনো দেশের সাথে যুদ্ধ চায় না। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ কোনো প্রতিবেশীর সাথে যুদ্ধে জড়ায় নাই। তারা শান্তিপ্রিয় মানুষ, তারা যুদ্ধ চায় না। কিন্তু কোনো কারণে যদি বাংলাদেশের উপরে হামলা হয় বা ইন্ডিয়া যদি হামলা করে, আই হোপ করবে না, যদি হামলা করে, হামলা করলে কি সামাল দিতে পারবেন আপনারা? সাধারণ মানুষগুলা ক্ষতিগ্রস্ত হবে, সাধারণ মানুষগুলা শহীদ হবে। আপনাদের যাদের কূটনৈতিক পাসপোর্ট আছে, যারা অলরেডি শত শত হাজার হাজার কোটি টাকা অ্যাসাইড করে ফেলছেন, বিদেশে প্রপার্টি কিনছেন, আপনারা তো সেখানে চলে যাবেন। দেশের সাধারণ মানুষ কোথায় যাবে? এই বড় বড় কথা না, বড় বড় কাজ দরকার। দেশের ডিফেন্সে হাত দেন। বাংলাদেশ কাউকে আক্রমণ করতে চায় না, কিন্তু লিস্ট বাংলাদেশকে যদি কেউ আক্রমণ করে, বাংলাদেশ যেন ডিফেন্ড করতে পারে। আর আপনার মিলিটারি ক্যাপাবিলিটি না থাকলে অন্য দেশ আপনাকে হুমকি দিবেই। একমাত্র উপায় হচ্ছে মিলিটারি ইন্ডিপেন্ডেন্স। ওই সক্ষমতা থাকলে অন্য কোনো দেশ আপনাকে হুমকিও দিবে না, হামলা করতেও আসবে না। গুম খুনের বিচার যখন শুরু হয়, তখন অনেকগুলা তথ্য বিডিআর হত্যাকাণ্ডের বেরিয়ে আসে। ওই সময় সীমান্তের ওই পারে ভারতীয় বাহিনী রেডি ছিল। যদি বাংলাদেশ আর্মি বিডিআর অফিসারদেরকে উদ্ধার করতে যাইতো, তখন সীমান্তের ওই পার থেকে হুমকি দেওয়া হয় হামলা করবে। এমনকি তারা শেখ হাসিনাকে এসকর্ট দিয়ে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিল, তাদের প্যারাট্রুপাররা। আমরা কেমন স্বাধীন দেশ! এগুলা থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে আমাদেরকে মিলিটারিলি স্ট্রং হতে হবে। এই ইরান যুদ্ধ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। ইরানের ওই ক্যাপাসিটি, মিলিটারি ক্যাপাসিটি ইরানের আছে, তাই ইরান এখন পর্যন্ত টিকে আছে। কিন্তু সেম অ্যাগ্রেশন যে আমাদের উপরে হবে না, এর তো কোনো নিশ্চয়তা নাই। ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান এগুলা চলবে। তো ভাই, গরম গরম ভাষণ না দিয়ে গরম গরম কাজ করেন। দেশের ডিফেন্সে হাত দেন, অস্ত্র ভান্ডার পরিদর্শনে যান, দেখেন কি আছে। আমরা তো এখনো স্বাধীনতার এত বছর পরে আমরা কিছুই বানাইতে শিখি নাই। আপনার ওই আদিম যুগের সোভিয়েত আমলের জেট আছে, ওইগুলাতে ট্রেনিং করানোই মুশকিল হয়ে যায়। ওইগুলা দিয়ে আপনি ফাইট করবেন? আপনার ট্যাঙ্ক আছে কয়টা, আপনার অ্যাটাক হেলিকপ্টার আছে কয়টা, আপনার সাবমেরিন আছে কয়টা, কয় ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, আপনার মিসাইল কি আছে, কি আছে আপনার? ইনিশিয়াল ডিফেন্ড করার মতো পরিস্থিতি আমাদের নাই। দেশে প্রায় 18 থেকে 20 কোটি মানুষ আছে। এই সাধারণ মানুষগুলা জান দিতে পারবো, আর কি করতে পারবো? তো মানুষ যুদ্ধ করে কি জান দেওয়ার জন্য? যুদ্ধ করে জিতার জন্য। এখন যে অবস্থা, এই বাঙালি জাতি যুদ্ধে জড়ালে জান দেওয়া ছাড়া কোনো উপায় নেই। ওই মধ্যপ্রাচ্যে জান দিতেছে না, বিনা যুদ্ধে জড়ায়। এগুলো আসলে দুঃখজনক বিষয়। তোদেরকে কে বলছে মিসাইলের ভিডিও ধারণ করার জন্য? তোদেরকে কে বলছে মিসাইলের কাছে যাওয়ার জন্য? আমরা যেটা চাই, একটি সুন্দর নিরাপদ রাষ্ট্র, সবার জন্য সমান, যেখানে চাইলেই কেউ কাউকে ধর্ষণ করতে পারবে না, চাইলেই চুরি ডাকাতি করতে পারবে না, চাইলেই দুই গ্রুপের সংঘর্ষ হবে না, বিরিয়ানি নিয়ে সংঘর্ষ হবে না। আমরা চাই এই জাতি সভ্য হোক। আমরা চাই বাংলাদেশের রাজনীতি থেকে যে অন্ধ ভক্তি, এই কালচারটা নির্মূল হোক, এই অসুস্থ কালচার নির্মূল হোক। বাংলাদেশে একটা টক্সিক পরিবেশ বিরাজমান। বাংলাদেশের কিছু জায়গা আছে, ঝিনাইদহ, ব্রাহ্মণবাড়িয়া, আরো কিছু জায়গা আছে। ওই জায়গাগুলোতে নরমালি যদি কারোর সাথে কোনো ঝগড়াও হয়, সেখানে 20-30 জন আহত হয়ে হসপিটালে ভর্তি হওয়া লাগে, 2-3 জন নিহত হয়। আমাদের দেশের যে নেতারা আছে, তারা তো তাদেরকে ইউজ করে, ইউজ করে তারপরে নেতা হয়। আমরা এখনো সেই অসভ্যই আছি, আমরা সভ্য হইতে পারি নাই এখন পর্যন্ত। তারেক রহমানের যেই কাজগুলা, তিনি যেই স্টেপগুলা নিছেন, অসাধারণ। তবে প্রতিটা দলেই ভালো মন্দ মানুষ থাকে। আমরা আশা করি তিনি তার দলের এই উচ্ছৃঙ্খল যেই এমপি, মন্ত্রী, নেতা কর্মী যেগুলো আছে, এগুলাকে আস্তে আস্তে তিনি সাইজ করবেন। তিনি 17 বছর দেশের বাইরে ছিলেন, বিষয়টা এত সহজ না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগবে। তবে দেশে যেই পরিমাণে এখন চুরি ডাকাতি ছিনতাই খুন ধর্ষণ যেগুলো হচ্ছে, রাষ্ট্রীয় ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় জোর দেওয়া উচিত। এই অসভ্য জাতিকে সভ্য কি করে সভ্য করা যায়, সেই ব্যবস্থা নেওয়া উচিত।
সচেতনতা বৃদ্ধি করা উচিত। ইন্ডিয়ার নিয়ে বয়ানবাজি না কইরা কিভাবে আমাদের দেশকে উন্নত করা যায়, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, দেশের ডিফেন্স সেক্টর কিভাবে আপগ্রেড করা যায়, কিভাবে বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের এই ডিফেন্স প্রথম সারিতে নিয়ে আসা যায়, সে বিষয়ে কাজ করা প্রয়োজন। আমরা আপনাদের কাছ থেকে গরম গরম ভাষণ চাই না, আমাদেরকে কাজ দেখান। ইয়েস, উই ডিড ইট। আমরা ওইগুলা দেখতে চাই। কারণ এই জাতি যদি আপনাদের কাছ থেকে ধোঁকা খায়, তাহলে ফেরেশতাকেও আর বিশ্বাস করবে না। আপনাদের জন্য 2000-এর উপরে মানুষ জুলাইয়ে শহীদ হয়েছে। তাদের পরিবারগুলা তাদের বাচ্চাদেরকে কবরে শোয়ায় আসছে। শরীফ ওসমান হাদি ভাই শহীদ হয়েছে, বেশি হয় নাই তো সময়। কেন শহীদ হয়েছে? একটা সুন্দর বাংলাদেশ সবার জন্য গড়ার জন্য কাজ করেন। হিংসা প্রতিহিংসার রাজনীতি না, রাজনীতিটাকে একটা ইন্ডাস্ট্রিয়ালাইজড বিজনেসে পরিণত করা হয়েছে, পেশায় পরিণত করা হয়েছে। 10 টাকা ইনভেস্ট করে 10 কোটি টাকা রিটার্ন নেওয়ার বিজনেস হচ্ছে রাজনীতি। এগুলো থেকে সরে আসতে হবে। রাজনীতির উদ্দেশ্য দেশের মানুষের জন্য কাজ করার জন্য, দেশের জন্য কাজ করার জন্য, নাকি চুরি ডাকাতি লুটপাট করার জন্য। আপনারা রাতারাতি আঙ্গুল ফুল্লা কলা গাছ। আপনাদের বিরুদ্ধে এত অভিযোগ কেন আসে? আর আসলে সেগুলোর স্পষ্ট জবাব কেন আপনাদের কাছ থেকে পাওয়া যায় না? সবকিছু ব্লারি ব্লারি কেন? মানে পুরান নেতারা খাইছে খায়, এগুলো আপনারাও খাবেন? আপনারা তো এই কারণেই আসছেন, সেগুলা বন্ধ করার জন্য। তাদেরকে ন্যাংটা করে জনগণের সামনে নিয়ে আসেন, দেখাই দেন। আর আপনারাও যে করেন না দুর্নীতি, সেটাও আপনারা জনগণকে দেখান উইথ প্রুফ। আপনারা দেশের জন্য কি করলেন, দেশের অর্থনীতির জন্য কি করলেন, ডিফেন্সের জন্য কি করলেন, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ডিফেন্স কি করলেন। এর আগে 1.5 বছর ছিলেন, কি করলেন? দেশের সাধারণ মানুষকে দেখান যে 1.5 বছরে আমরা এই এই কাজগুলা কমপ্লিট করছি। শুধু এই বাই ওই বাই সেই বাই, এগুলা তো দেশ স্বাধীন হওয়ার পর থেকে চলতেছে। এই কারণেই তো আমাদের এই অবস্থা। সিঙ্গাপুর দেখেন কয় বছর লাগছে। শুধু ওই জায়গার যে পলিটিক্যাল ব্যক্তি, তার একটা এইম ছিল, অনেস্টি ছিল, সে কারণে সে করতে পারছে। ইতিহাস কখনো তাকে বলবে না কেউ সিঙ্গাপুরের নাম নিলে তার নাম নিতে হবে। দে বিল্ট ইট। আমরা কেন পারতেছি না? আমরা তো লুটপাট করে এই সময় পাই না। বাংলাদেশে হিন্দু মুসলমান আরো যারা আছে সবাই সমান অধিকার নিয়ে বসবাস করে, সম্মানের সাথে বসবাস করে, সমানে সমানে। বাংলাদেশে এই সৌহার্দ্য, এই সুন্দর সম্পর্ক ছিল, আজীবন থাকবে। আপনি ইন্ডিয়াতে একজন মানুষও পাবেন না বাংলাদেশপন্থী, এটাই স্বাভাবিক। অথচ আমার দেশের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে কে প্রো ইন্ডিয়ান আর কে প্রো ইন্ডিয়ান না, সে ততই লেভারেজ পায়, সে ততই ক্ষমতার কাছাকাছি যেতে পারে যে প্রো ইন্ডিয়ান। আরে বাংলাদেশের মানুষ প্রো বাংলাদেশ হবে, এটাই স্বাভাবিক। আমাদের দেশের যে পুলিশ প্রশাসন বা যে মিলিটারি আছে, বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করে এই সময় পায় না অন্য কোনো কিছু করার। তারা গভর্নমেন্টের হয়ে কাজ করে। আপনারা একটা ইনস্টিটিউশন, আপনাদের ডিফারেন্ট কাজ, রেসপন্সিবিলিটি ডিফারেন্ট। আপনারা দেশের সিকিউরিটি নিশ্চিত করবেন, আপনারা বিশ্বের সাথে তাল মিলাইয়া ওয়েপেন বানাবেন দেশের প্রতিরক্ষার জন্য। অভ্যন্তরীণ এবং দেশের বাহিরের যেই থ্রেট গুলো আছে ওইগুলো আপনারা চিহ্নিত করবেন এবং সেগুলা প্রিভেন্ট করার জন্য আপনারা অ্যাটেম্প্ট নেবেন। আর সেই অ্যাটেম্প্ট নেওয়ার জন্য আপনাদের যদি ক্যাপাসিটি বিল্ড আপ করা লাগে, আপনারা সেটা করবেন। আপনারা সরকারের কথায় আপনারা গুম করেন, আপনারা খুন করেন। আরে ভাই, আপনাদের শক্তি, আপনাদেরকে দেশের মানুষ ট্যাক্স দিয়ে আপনাদেরকে পালতেছে দেশের মানুষের, দেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, নাকি দেশের মানুষের গুম করে হত্যা করার জন্য? আপনারা পুরো পুরো অপোজিট করতেছেন। তাহলে আপনাদের কি দরকার আছে? এই বাংলাদেশ তো টিকে রাখছে এই ভ্যানওয়ালারা, ঠেলাগাড়িওয়ালারা। আপনাদের কাজ বহিঃশত্রু থেকে দেশকে রক্ষা করা। হ্যাডম থাকলে সীমান্তে গিয়ে হ্যাডম দেখান, দেশের ভিতরে না। এই যুদ্ধ কি ওই আগের জায়গায় আছে যে আপনি বন্দুক নিয়ে যাবেন যুদ্ধ করতে?
এখন এক দেশে হামলা করার জন্য কি ওই দেশে যাওয়ার কোনো প্রয়োজন আছে? এখন তো ফেস টু ফেস অতটা ফাইট হয় না, লং ডিস্টেন্সে হয়। কি করবেন তখন আপনারা? কি আছে আপনাদের? ওইগুলো নিয়ে আপনাদের কোনো মাথা ঘামানো নেই। আপনাদের মাথা ঘামানো আছে বিজনেস নিয়ে, আপনাদের মাথা ঘামানো আছে পলিটিক্যালি ইনফ্লুয়েন্স, আপনাদের মাথা ঘামানো আছে গভর্নমেন্টকে কিভাবে ইনফ্লুয়েন্স করা যায়। আর বাংলাদেশের পুলিশের কথা বললেই তো লাভই নাই। মোটা দাগে সংস্কার করতে না পারলে এই দেশের ভবিষ্যৎ মনে হয় না খুব একটা ভালো হবে। বেছে বেছে দেখে দেখে দেশপ্রেমিক সোলজার থেকে শুরু করে আমলা থেকে শুরু করে প্রতিটা জায়গায় যারা দেশের জন্য কাজ করবে, দেশের জন্য জীবন দিতে প্রস্তুত, তাদেরকে বসাতে হবে। দেশে এনাফ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। একটা সময় গেছে তারেক রহমানকে নিয়ে অনেক বিভ্রান্তিকর অনেক প্রপাগান্ডা ছড়ানো হয়েছে। তিনি 17 বছর এক্সাইলড ছিলেন, তিনি এখন দলীয় প্রধান, সরকার প্রধান। বিএনপির নামে অনেক দুর্নীতির অভিযোগও আছে। দিস ইজ দ্য টাইম। তিনি চাইলে সমস্ত কালো দাগ মুছে জনগণের হৃদয়ে স্থান করে নিতে পারেন। সেই জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তাদের যে লেগেসি, তাদের যে গ্লোরি, উনি চাইলে সেটা পুনরায় জাগ্রত করতে পারেন। উনি চাইলে সেই ফায়ার পুনরায় জ্বালাইতে পারেন, দেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারেন। যা দেখতেছি তিনি সে পথেই হাঁটতেছেন। অনেক সময় দেখায় পড়েন ওনার আশেপাশে কিছু আছে চোরবাটপার, সেগুলোর কারণে। Israel is the reason for this war. America does not want to fight this war for Israel. Come on, let's go. America does not want to take its sons and daughters to war for Israel. Your inability to name that shows you have left this as leaders. This is wrong. And nobody wants to fight for Israel. Out. No one wants to fight for Israel. His hand, his hand. Oh, his hand. Oh my God.